নমস্কার বন্ধুরা, কাহিনীর নতুন একটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন ঈশ্বর তত্ত্ব। আজকে নতুন বছরে আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনাদের এই বছরটা খুব খুব ভালো কাটুক। অমর, যিনি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, একটি চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালেন। তিনি সেখানকার চা বিক্রেতাকে জিজ্ঞেস করতে লাগলেন, আচ্ছা, এখানে যে রামচরণবাবু ছিলেন, সেই রামচরণবাবু কোথায়? তখন এই চা বিক্রেতা বলল, সাহেব, উনি তো 5 বছর আগেই আমাকে এই দোকানটায় বিক্রি করে এখান থেকে চলে গেছিলেন। ওনাকে খুব অসুস্থ মনে হচ্ছিল, খুব দুঃখী মনে হচ্ছিল। তখন এই চা বিক্রেতা অমরকে বলতে লাগলো, সাহেব, আপনি যদি চা খেতে চান তাহলে আমিও ভালো চা বানাই, আপনি আমার হাত থেকে চা খেয়ে দেখতে পারেন। তখনই অমর বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি 3 কাপ চা বানাও। চা বিক্রেতা তখন 3 কাপ চা বানালো। 1 কাপ অমর নিল, আর 1 কাপ তার ড্রাইভারকে দিল, আর 1 কাপ তার বডিগার্ডকে দিল। অমর সেই চা বিক্রেতার দোকানের সামনে রাখা একটি বেঞ্চে গিয়ে বসলো এবং চা পান করতে লাগলো। কিন্তু যখনই সে চা পান করতে শুরু করলো, তখনই তার চোখ থেকে জল বেরিয়ে আসলো। এই দৃশ্য দেখে চাওয়ালা খুব অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, এত বড় একটা মানুষ, একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সে এইভাবে বসে বসে কাঁদছে। চা বিক্রেতা আর নিজেকে আটকে রাখতে পারল না। সে অমরের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, সাহেব, আপনার কি হয়েছে? আপনি এইভাবে কাঁদছেন কেন? তখনই অমর বলল, এই দোকানের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। সেই স্মৃতিগুলো এখন আমার চোখের সামনে ভেসে উঠছে, তাই তো আমার চোখ থেকে জল বেরোচ্ছে। তখন চা বিক্রেতা বলতে লাগলো, স্যার, আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি আমাকে আপনার কাহিনী বলতে পারেন? তখনই অমর বলল, হ্যাঁ, অবশ্যই শোনাতে পারি। এমনটা বলে অমর নিজের জীবনের কাহিনী সে চা বিক্রেতাকে বলতে শুরু করলো। অমর বলল, সে যখন খুব ছোট ছিল তখন একটি রোড অ্যাক্সিডেন্টের কারণে তার মা বাবার মৃত্যু হয়ে গেছিল। তারপর অমরের মামা বাড়ির লোক তাকে নিজের সঙ্গে নিয়ে গেছিল, কিন্তু অমর সেখানেও ভালোভাবে থাকতে পারেনি। অমরের মামি অমরকে দিয়ে ঘরের সমস্ত কাজবাজ করাতো, আর তাকে দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত দিত না। তখন আমি নিজের মামা বাড়ির থেকে পালিয়ে যাই এবং এই চায়ের দোকানের সামনেই এই বেঞ্চের মধ্যে এসে বসি। আমি বেঞ্চের উপরে চুপচাপ বসে বসে কাঁদছিলাম। তখনই রামচরণবাবু আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? তুমি এইভাবে কাঁদছো কেন? তোমার কি খিদে পেয়েছে? তখনই আমি তাকে বলেছিলাম, হ্যাঁ, আমার ভীষণ খিদে পেয়েছে, আমি কাল থেকে কিচ্ছু খাইনি। তখন রামচরণবাবু তার দোকান থেকে আমাকে 1 কাপ চা আর 4টে বিস্কুট দিয়েছিলেন। 2 দিন পর সামান্য চা আর 4টে বিস্কুট পেয়ে আমি সেই চা বিস্কুট এমনভাবে খাচ্ছিলাম, যেটা দেখে রামচরণবাবুর চোখে জল চলে এসেছিল। তিনি আমাকে বললেন, তোমার কি খুব খিদে পেয়েছে? তাহলে আমার কাছে খাওয়ারও আছে, আমি তোমাকে খাওয়ারও দিতে পারি। রামচরণবাবু আমাকে সেদিন নিজের খাওয়ার খাইয়েছিলেন। তারপর রামচরণবাবু অমরকে বলেছিলেন, তুমি এখানে বসে কি করছো? তুমি নিজের বাড়িতে যাও, তোমার মা বাবা হয়তো তোমার জন্য অপেক্ষা করে বসে আছেন। তখনই অমর, যে এখন একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সে হাউ হাউ করে কাঁদতে লাগলো। সে বলল, আমার বাবা মা কেউ বেঁচে নেই, আমি নিজের মামার বাড়িতে থাকতাম, কিন্তু তারাও আমার উপরে খুব অত্যাচার করত। সারা দিন আমার মামি আমাকে অনেক খাটনি করাতো, কিন্তু ঠিকভাবে খেতে পর্যন্ত দিত না, তাই আমি সেখান থেকে পালিয়ে চলে এসেছি। আচ্ছা, আপনি কি আমাকে কিছু কাজ দেবেন? আমি এখানে আপনার চায়ের দোকানেই থেকে কাজ করব, আমি আপনার সব কাজ করে দেব, তার বদলে আপনি আমাকে 2টো খেতে দিলেই হবে। তখনই রামচরণবাবু বলতে লাগলেন, সে তো ঠিক আছে, কিন্তু তুমি জীবনে কি করতে চাও? এভাবে চায়ের দোকানে কাজ করে তো তুমি তোমার ভবিষ্যৎ গড়তে পারবে না। তখনই অমর বলতে লাগলো, আমি একজন বড় সরকারি অধিকারী হতে চাই, আমি অনেক পড়াশোনা করতে চাই, কিন্তু ওখানে থেকেও তো আমি নিজের পড়াশোনা করতে পারছিলাম না, ওরা তো আমাকে স্কুলেও যেতে দিত না। তাই এখানে থেকে আমি যদি কোথাও কাজবাজ পাই, কাজ করার সঙ্গে সঙ্গে নিজের পড়াশোনাটাও চালিয়ে যেতে পারবো। রামচরণবাবু যখন অমরের মুখে একথা শুনলেন, তখন ওনার চোখ থেকে জল বেরিয়ে গেল। তিনি অমরকে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমার এখানে থেকে কাজবাজ করো এবং আমি তোমাকে পড়াশোনা শেখাবো, আমি তোমার পড়াশোনার সমস্ত দায়িত্ব নেব। এমনটা বলে রামচরণবাবু অমরকে নিয়ে নিজের বাড়ি চলে গেলেন।
সেখানে রামচরণবাবু আর তার স্ত্রী দুজনেই থাকতেন। রামচরণবাবুর কোনো সন্তান আদি ছিল না। অমর রামচরণবাবুর কাছেই থাকতে শুরু করলো এবং রামচরণবাবুর দোকানে সে টুকটাক কাজ করতে লাগলো আর নিজের পড়াশোনা চালিয়ে গেল। রামচরণবাবু অমরকে একটি সরকারি স্কুলে ভর্তি করে দিয়েছিল। অমর সারা দিন স্কুলে যেত, পড়াশোনা করত এবং সন্ধ্যার দিকে রামচরণবাবু সেই চায়ের দোকানে গিয়ে চা বিক্রি করার কাজ করত। এভাবেই অমর পড়াশোনা এবং কাজবাজ দুই চালিয়ে যাচ্ছিল। রামচরণবাবুর স্ত্রীও অমরকে নিজের সন্তানের মতোই ভালোবাসত। এভাবেই দেখতে দেখতে সময় কাটতে লাগলো। অমর মাধ্যমিক পাশ করলো এবং তারপর সে উচ্চ মাধ্যমিকেও খুব ভালো নাম্বার নিয়ে পাশ করলো। রামচরণবাবু অমরকে শহরের একটি ভালো কলেজে ভর্তি করেছিল। অমর শহরে নিজের পড়াশোনা করতে যেত এবং বাদবাকি সময়টা সে রামচরণবাবুর সেই ছোট্ট চায়ের দোকানেই কাজ করত। এভাবেই দেখতে দেখতে তার গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে গেল। গ্র্যাজুয়েশনের পর রামচরণবাবু যখন অমরকে জিজ্ঞেস করলো যে অমর এখন কি করতে চায়, কি করে সে নিজের জীবিকা নির্বাহ করবে, তখনই অমর রামচরণবাবুকে জানালো যে সে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে চায়। তার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হবে, তাকে ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করতে হবে। রামচরণবাবু বলতে লাগলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যা করতে চাও আমি তাতে তোমাকে সাহায্য করব, তুমি বলো এর জন্য আমাকে কি করতে হবে। অমর বলল, কিন্তু সেই কাজ অনেক কঠিন, এতে অনেক টাকা পয়সার প্রয়োজন, আমি এখনই তাতে যোগ দিতে পারবো না, এর জন্য একটা ভালো টিউশন নেওয়া প্রয়োজন। রামচরণবাবু যখন অমরের মুখে কথা শুনল তখন তিনি বলতে লাগলেন, দেখো অমর, তুমি তো ছোটোখাটো টিউশন করো আর বাদবাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও, তুমি তোমার পড়াশোনার দিকে মন দাও। অমর তখন রামচরণবাবুর কথা শুনে দিল্লিতে যাওয়ার সিদ্ধান্ত নিল। রামচরণবাবু একজন মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার আনলেন এবং অমরকে সেই টাকা দিয়ে দিলেন। অমর সেই টাকা নিয়ে দিল্লি চলে গেল এবং সেখানে গিয়েই একটি কোচিংয়ে নিজের পড়াশোনা চালু রাখল। দিল্লিতে থেকে পড়াশোনা করা খুব খরচা সাপেক্ষ ছিল। রামচরণবাবুর কাছেও অমরকে টাকা পাঠানো খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। তখন রামচরণবাবু নিজের ওই চায়ের দোকানটি বিক্রি করে দিলেন এবং তা দিয়ে যতটুকু টাকা তিনি পেলেন সেই টাকা তিনি অমরকে পাঠালেন। অমর 2 বছর কঠোর পরিশ্রম করার পর ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করলো। সে ইন্টারভিউ খুব ভালো মতোই দিল এবং তার সিলেকশন হয়ে গেল। সিলেকশনের পর তাকে কয়েক মাসের জন্য ট্রেনিংয়ে পাঠানো হলো। ট্রেনিং শেষ হওয়ার পর তাকে একটি জেলায় ট্রান্সফার দিয়ে দেওয়া হলো। অমর সেখানে থেকেই নিজের দায়িত্ব পালন করলো। অমরকে সরকারি কোয়ার্টার দেওয়া হলো এবং 2 বছর কেটে যাওয়ার পর অমর যখন সম্পূর্ণ সেটেল হয়ে গেল তখন সে সিদ্ধান্ত নিল এখন সে রামচরণবাবুর কাছে যাবে এবং সেখানে গিয়ে তাকে নিজের সফলতার কথা জানাবে। এমনটা ভেবেই সেদিন অমর সেই চায়ের দোকানের সামনে এসেছিল রামচরণবাবুর সঙ্গে দেখা করতে। কিন্তু অমর যখন চায়ের দোকানের সামনে এসে দেখলো যে সেখানে রামচরণবাবু নেই তখন সে খানিকটা অবাক হয়েছিল। অমর চা বিক্রেতাকে যখন রামচরণবাবুর সম্বন্ধে এই সমস্ত কথা জিজ্ঞেস করলো তখন চা বিক্রেতা জানালো আজ থেকে 4 বছর আগে তিনি তার কাছে এই দোকানটা বিক্রি করে চলে গেছেন। তারপরেই অমর আর সেই চা বিক্রেতার মধ্যে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হলো। চা বিক্রেতা যখন অমরের মুখ থেকে এই সমস্ত কথা শুনল সে বলতে লাগলো, আমার কাছে রামচরণবাবুর বাড়ির ঠিকানা রয়েছে। অমর বলল, আমি তো রামচরণবাবুর বাড়িতেই থাকতাম, কিন্তু সেখানে গিয়ে আমি ওনাকে পাইনি। আমি এখানে আসার আগে ওনার বাড়িতেই গেছিলাম, কিন্তু সেই বাড়িতে এখন অন্য কেউ থাকে। তখনই সেই চা বিক্রেতা বলল, আপনি মনে হয় ওনার এখনকার বাড়ির ঠিকানা জানেন না। উনি রেল লাইনের ধারেই একটি ছোট্ট বস্তিতে একটি ছোট্ট ঘরে ভাড়া থাকেন। অমর চা বিক্রেতার কাছ থেকে ওনার ঠিকানা নিল এবং সে নিজের গাড়ি করে সেই রেল লাইনের ধারে থাকা বস্তির কাছে চলে গেল। সে যখন সেই ঠিকানায় পৌঁছল দেখল রামচরণবাবু অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে রয়েছেন এবং ওনার স্ত্রী ওনার দেখাশোনা করছেন। ওনার স্ত্রী যখন অমরকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন তখন উনি অমরকে দেখে খুব খুশি হয়ে গেলেন। উনি অমরকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। এদিকে অমর যখন রামচরণবাবুকে অসুস্থ অবস্থায় দেখল তখন সে রামচরণবাবুর কাছে গিয়ে তার হাত ধরে বলতে লাগলেন,
আপনি আমার জন্যে এত কিছু করলেন। আজ আপনার জন্যেই আমি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পেরেছি, কিন্তু আপনার এই অবস্থা কি করে হলো? তখনই রামচরণবাবুর স্ত্রী জানালেন যে অমরের পড়াশোনার জন্যেই রামচরণবাবু নিজের জমি জমা সব বিক্রি করে দিয়েছেন এবং শেষ পর্যন্ত নিজের ওই ছোট্ট চায়ের দোকানটাও বিক্রি করে রামচরণবাবু অমরকে তার টাকা পয়সাগুলো তুলে দিয়েছিলেন যাতে অমর নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। অমর যখন রামচরণবাবুর মুখ থেকে এই সমস্ত কথা শুনল তখন তার চোখ থেকে অঝরে অশ্রুধারা ঝরতে লাগলো। অমর রামচরণবাবুর দু পা ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো, বলল, আপনি আমার জন্যে ভগবানের সমতুল্য। ভগবানকে আমি জীবনে কখনো দেখিনি, কিন্তু আপনাকে দেখেছি। রামচরণবাবু বললেন, বাবা, তুমি জীবনে বড় হয়েছ, প্রতিষ্ঠিত হতে পেরেছ, এর থেকে বেশি আমি আর কিছু চাই না। অমর তখন আর এক মুহূর্ত দেরি করল না। রামচরণবাবুকে শহরের একটি নামি দামি হসপিটালে ভর্তি করে ওনার চিকিৎসা করালো। দীর্ঘ 1 মাস চিকিৎসার পর রামচরণবাবু পুরোপুরি সুস্থ হয়ে গেলেন এবং তারপর অমর রামচরণবাবু আর তার স্ত্রীকে নিজের কোয়ার্টারে নিয়ে গেল। এখন রামচরণবাবু অমরের সঙ্গেই তার কোয়ার্টারে থাকেন। রামচরণবাবু অমরকে একটি ভালো মেয়ে দেখে বিয়ে দিলেন এবং তারপর কিছুদিনের মধ্যেই অমরের ঘরে একটি ছোট্ট পুত্র সন্তানের জন্ম হলো। তারপর থেকে রামচরণবাবু আর তার স্ত্রী অমরের সেই ছোট্ট ছেলেকে নিয়েই নিজের জীবন কাটাতে লাগলেন। তাহলে বন্ধুরা, এই ছিল এমন এক ছেলের কাহিনী যাকে একজন চা বিক্রেতা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বানিয়েছিল। এর পেছনে সেই চা বিক্রেতার কোনো স্বার্থ ছিল না। তিনি নিঃস্বার্থভাবে ওই ছোট্ট ছেলেটির জীবন গড়ে দিয়েছিলেন। আজকের এই কাহিনী আমাদের শেখায় যে পৃথিবীতে এখনো মনুষ্যত্ব বেঁচে আছে। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আপনারা আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারেন। আমি সেখানে আমার ডেইলি লাইফের বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের মোটিভেশনাল স্টোরিজ শেয়ার করে থাকি। তাহলে বন্ধুরা, আপনারা চাইলে আমাকে সেখানে গিয়েও ফলো করতে পারেন। আমি আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।